হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব অ্যাডমিশন অফ এ পার্টনার নেক্সট টপিকটা নিয়ে। নেক্সট টপিকটা কি দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন। যদিও এইচএসে খুব একটা এই টপিকটা আসে না, তবুও সিলেবাসে আছে, তাই বলে দিচ্ছি মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনটা কী করে করতে হয়। ঠিক আছে, এমন কিছু কঠিন নয়, জাস্ট কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, তাহলে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনটা হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো কি লেখা আছে, বলছে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ইজ প্রিপেয়ার্ড to show the assets and liabilities in the books of the new firm at their original value and to give all partners benefit of the change in the value of assets and liabilities। দেখো এই জিনিসটার মানে কি বলতে চেয়েছে, আমরা তো অ্যাডমিশন করছি, তো ধরো বিজনেসে যেদিন নতুন পার্টনার অ্যাডমিট হয় সেদিন তো একটা ব্যালেন্স শিট করি। ঠিক আছে, সেই ব্যালেন্স শিটে কি করি, সেই দিন কি কি অ্যাসেটের ভ্যালু ইনক্রিজ হয়েছে, কি কি ডিক্রিজ হয়েছে, বা কোন কোন লাইবিলিটির ভ্যালু ইনক্রিজ হয়েছে ডিক্রিজ হয়েছে, তার চেঞ্জটা আমরা ব্যালেন্স শিটে দেখাই। অর্থাৎ মানে কোনো অ্যাসেট বা লাইবিলিটির ভ্যালু বেড়ে গেলে বা কমে গেলে সেগুলো আমরা ব্যালেন্স শিটে ইম্প্যাক্ট করি। ঠিক আছে, তো কখনো কখনো পার্টনাররা মানে ওল্ড পার্টনাররা কখনো পার্টনাররা ডিসিশন নেয় যে নতুন পার্টনার অ্যাডমিট হওয়ার আগে যা ব্যালেন্স শিট ছিল, ঠিক আছে তো, আর নতুন পার্টনার অ্যাডমিট হওয়ার পরে ব্যালেন্স শিট সেমই হবে, ব্যালেন্স শিটে কোনো চেঞ্জ হবে না। এটা কি করে সম্ভব? এটা সম্ভব শুধুমাত্র মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনের মাধ্যমে। তবে এটা ঠিক যে অ্যাসেট আর লাইবিলিটির ভ্যালু বাড়লে যদি কোনো প্রফিট বা লস হয়, সেই প্রফিটের ভাগটা ওল্ড পার্টনাররা পাবে, এবং এই পুরো কাজটা কমপ্লিট হবে একমাত্র মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনের মাধ্যমে। ঠিক আছে, তো এবার দেখো লেখা আছে দিস অ্যাকাউন্ট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্ট। এই অ্যাকাউন্টটা দুটো পার্টে করতে হবে, অর্থাৎ মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন আমাকে দুটো পার্টে করতে হবে। প্রথম পার্টটা কি লেখা আছে, বলছে ফার্স্ট পার্ট ইজ সিমিলার টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। প্রথম পার্টটা পুরোপুরি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের মতন, যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট নিয়ে আমাদের পুরো ডিটেলসে আলোচনা করা হয়ে গেছে। অ্যান্ড ব্যালেন্স অফ ফার্স্ট পার্ট ট্রান্সফার টু ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ ওল্ড পার্টনার্স ইন ওল্ড রেশিও। তো ফার্স্ট পার্টে যে ব্যালেন্স বেরোবে সেটা প্রফিটও বেরোতে পারে, লসও বেরোতে পারে, যাই বেরোক না কেন সেটা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে ভাগ করা হবে। এবার আসা যাক সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট কি বলেছে, ইট ইজ রিভার্স অফ ফার্স্ট পার্ট, মানে ফার্স্ট পার্টের উল্টো। ফার্স্ট পার্টের উল্টো মানে আমি বলছি শোনো, দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে যেইগুলো আমরা লিখতাম সেইগুলো আমরা ক্রেডিট দিকে লিখবো, আর ক্রেডিট দিকে যেগুলো লিখতাম সেইগুলো ডেবিট দিকে লিখবো। এটাই হচ্ছে বলেছে রিভার্স। তো আমরা দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। দ্য ব্যালেন্স অফ সেকেন্ড পার্ট ইজ ট্রান্সফার অফ অল পার্টনার ইন নিউ রেশিও। তো সেকেন্ড পার্টের যেই ব্যালেন্সটা বেরোবে সেটা প্রফিটও বেরোতে পারে, লসও বেরোতে পারে, যাই বেরোক না কেন সেটা নিউ পার্টনারদের মধ্যে নিউ রেশিওতে বের করতে হবে। এইবার তোমরা জানতে চাও যে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন ছকটা কেমন হবে। দেখো মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন আমরা এই দিক কি লিখতাম, কোনো লাইবিলিটির ভ্যালু বেড়ে গেলে আর অ্যাসেটের ভ্যালু কমে গেলে, আর এইদিকে লাইবিলিটির ভ্যালু কমে গেলে আর অ্যাসেট ভ্যালু বেড়ে গেলে। যদিও আমরা তো এরকম করতাম না, আমরা দেখতাম পার্টিকুলার যে আইটেমটা দিত সেই আইটেমটা দেখতাম যে এই আইটেমের ফলে আমার ফার্মের যদি লস হয়, ঠিক আছে, ফার্মের যদি লস হয় সেটা ডেবিটে, আর ফার্মের প্রফিট হলে ক্রেডিটে। ঠিক আছে, তো তো যাই হোক এরকম করে ব্যালেন্স করে যে প্রফিট বেরোলে এই দিক বেরোতো, লস বেরোলে এই দিক বেরোতো। প্রফিট হলে সেটা ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে, লস হলো ওল্ড পার্টনারদের ওল্ড রেশিওতে। এই ফার্স্ট পার্টটা তোমরা করতে হবে। সেকেন্ড পার্টটা কি, এই যে এখানে যে আইটেমগুলো লেখা ছিল তারই অপোজিট হবে, এখানে রিভার্স আসবে। এইগুলো এখানে বসবে, এখানে যা যা আইটেম ছিল সেই আইটেমগুলো এই দিক চলে আসবে, আর এখানে যা যা আইটেম ছিল সেগুলো এখানে বসবে। দেখো এরম দিয়েছি ক্রস, এই দেখো এরকম হবে, আর এইগুলো এরম যাবে, মানে এই ডেবিটের আইটেমগুলো ক্রেডিটে চলে আসবে আর ক্রেডিটের আইটেমগুলো ডেবিটে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছো। তার মানে এবার যদি কখনো পরীক্ষায় কোশ্চেন দেয় রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের সঙ্গে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনের পার্থক্য কোথায়, তোমরা নিজেরাই বলতে পারবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট বা লস যাই বেরোতো সেটা আমরা ওল্ড পার্টনারদের ভাগ করে দিতাম। আর মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনে দুটো পার্ট হয়, প্রথম পার্টে যে প্রফিট বা লস হবে সেটা তো ওল্ড পার্টনার ভাগ করবো, আর সেকেন্ড পার্টের প্রফিট আর লসটা আমরা কোথায় ভাগ করবো, সেকেন্ড পার্টের প্রফিট আর লস আমরা নিউ পার্টনারদের মধ্যে নিউ রেশিওতে ভাগ করে দেবো। আচ্ছা, আর একটা হতো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যখন করতাম সেক্ষেত্রে অ্যাসেট বা লাইবিলিটির ভ্যালুগুলো বেড়ে গেলে আমরা ব্যালেন্স শিটে সেইগুলো প্লাস মাইনাস করতাম। কিন্তু মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন কি বলছে, অ্যাসেট আর লাইবিলিটির ভ্যালুগুলো বেড়ে গেলে, ঠিক আছে, বেড়ে গেলে বা কমে গেলে যাই হোক না কেন আমরা ব্যালেন্স শিটে কোনো চেঞ্জ করতে পারবো না। আর একটা কি রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের, ঠিক আছে, কোনো দুটো পার্ট হয় না, মানে রিভ্যালুয়েশনে একটাই পার্ট, ঠিক আছে, আর মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনে দুটো পার্ট হতো। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে দুটো পার্ট হয়, প্রথম পার্টে অ্যাসেট আর লাইবিলিটি চেঞ্জগুলো নেব, আর সেকেন্ড পার্টে যে অ্যাসেট আর লাইবিলিটি চেঞ্জগুলো করলাম তার রিভার্স করব। এই হয়েছে দুটোর মধ্যে পার্থক্য, যদি কখনো পরীক্ষায় দেয় এটা লিখতেই পারো। তো এবার দেখো মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনের একটা অঙ্ক করব, ঠিক আছে, তো কোশ্চেনটা পড়ছি তোমরা দেখো 21 নম্বর অঙ্কটা।
বলেছে এস অ্যান্ড আর আর ইকুয়াল পার্টনার্স, এস আর আর দুজনে ইকুয়াল পার্টনার। ইকুয়াল পার্টনার মানে আমরা কি জানতাম, 1:1 রেশিও। They took B into partnership who brings ₹5,000 as capital. এস আর আর দুজন মিলে ডিসিশন নিয়েছে বিজনেসে একজন নতুন পার্টনারকে অ্যাডমিট করাবে, তার নাম হচ্ছে বি, এবং সে কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, 5,000 টাকা। দ্য ওল্ড পার্টনার ডিসাইডেড টু অল্টার দ্য ভ্যালু অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অ্যাকর্ডিং টু কারেন্ট ভ্যালুয়েশন। ঠিক আছে, ওল্ড পার্টনাররা কি ডিসিশন নিয়েছে, ডিসিশন নিয়েছে যে টু অল্টার, অল্টার মানে জানো, অল্টার মানে চেঞ্জ, পরিবর্তন, দ্য বুক ভ্যালু অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অ্যাকর্ডিং টু কারেন্ট ভ্যালুয়েশন, but that would not be recorded permanently in the books of accounts of the firm. মানে বলতে চাইছে যে ওল্ড পার্টনাররা ডিসিশন নিয়েছে যে নিউ পার্টনার অ্যাডমিট হওয়ার আগে যেই ব্যালেন্স শিট ছিল সেই ব্যালেন্স শিটে কোনো চেঞ্জ হবে না, সেই ব্যালেন্স শিট আগে যা ছিল সেই ব্যালেন্স শিটই রাখবে। ঠিক আছে তো, এবার রেশিও কি বলেছিল ওদের, নিউ রেশিও বলে দিয়েছে কত, দেখো এস এর 4/9, আর এর 4/9 আর বির 1/9, 4:4:1 ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, একদম ইজি দিয়েছে। তার মানে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনের সময় যখন ব্যালেন্স শিট করাবে, এই যে ব্যালেন্স শিট তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যালেন্স শিটটাই দেখে দেখে বসে যাবে। ঠিক আছে, শুধুমাত্র ক্যাপিটাল যেটা থাকে ক্যাপিটাল চেঞ্জ হবে আর ক্যাশের অ্যাকাউন্টটা চেঞ্জ হবে, বাকি সব সেমই থাকবে। তোমরা অ্যাডজাস্টমেন্ট কি দেখতে পাচ্ছ, অ্যাডজাস্টমেন্টটা দিয়েছে following revalued figure are available on BIS admission on 1st January 2013. Furniture 9,000, debtors 8,500, stock 6,000, creditors 6,400. তোমাকে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন করতে বলেছে, পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে, আর রিভাইজড ব্যালেন্স শিট করতে বলেছে। এই অঙ্কটা 2004 এসেছিল, এটা সিইউবি কমে 2004 এসেছিল। তো চলো অঙ্কটা করছি, দেখে নাও। তো দেখো দাগটা কেটে নিয়েছি, প্রথমে কি লিখেছি, মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট পার্টিকুলার্স রুপিস। আমরা জানতাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট যখন করতাম, ডেবিট দিকে যদি কোনো লস হতো, মানে অ্যাসেট আর লাইবিলিটি রিভ্যালু করার ফলে যদি কোনো লস হতো সেটা ডেবিট দিকে, আর যদি কোনো প্রফিট হতো সেটা ক্রেডিট দিকে। তারপরে অ্যাকাউন্টটার নাম কি দেখতে পাচ্ছ, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, ক্যাপিটাল বাড়ে হচ্ছে ক্রেডিট দিকে আর ক্যাপিটাল কমে হচ্ছে ডেবিট দিকে। ঠিক আছে তো, তারপর ব্যালেন্স শিট অ্যাজ অন দেখতে হবে, পার্টনার নতুন যে পার্টনার ছিল বি, সে কোন ডেটে অ্যাডমিট করেছে। ঠিক আছে তো, ডেটটা দেখে নিতে হবে, ডেটটা দেখে এখানে অ্যাজ অনটা বসিয়ে দিতে হবে। বলেছিল অ্যাডমিট করেছে 1st জানুয়ারি 2013, আর এখানে লিখেছি লাইবিলিটিস অ্যাসেটস। তো এই অঙ্কটা মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলতে বলেছে, তো তোমরা দেখতেই পেয়েছো। আর না বললে কি হবে, তোমরা কি করে বুঝবে, একটা লাইন বলে দেবে, সেই লাইনটা হচ্ছে নো অল্টারেশন অফ বুক ভ্যালু অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। ঠিক আছে তো, অ্যাসেট আর লাইবিলিটির বুক ভ্যালুর কোনো রকম অল্টার করবে না, মানে অল্টার মানে কোনো চেঞ্জ হবে না। ধরো বলে দিল মেশিনের ভ্যালু এত টাকা বেড়ে গেছে, বা বললো বিল্ডিং এর ভ্যালু এত টাকা কমে গেছে, তো অ্যাসেট বা লাইবিলিটি ভ্যালু বেড়ে গেলে বা কমে গেলে সেটা তো আমরা ব্যালেন্স শিটে প্লাস বা মাইনাস করতাম, সেই কাজটা তোমায় করতে হবে। অর্থাৎ আগে যা ব্যালেন্স শিট ছিল, ঠিক আছে, নতুন পার্টনার অ্যাডমিট হওয়ার পর সেম ব্যালেন্স শিট রাখতে, ব্যালেন্স শিটে কোনো চেঞ্জ করা যাবে না। এটাই হচ্ছে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন। তো চলো অঙ্কটা করছি, করতে করতে দেখতে পারবে। দেখো প্রথমে তোমরা ব্যালেন্স শিটের দিকে দেখাও, ব্যালেন্স শিটে প্রথমে ছিল ক্রেডিটার্স 6,000, তাহলে ক্রেডিটার্স কোথায় লিখবো, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে লেখো ক্রেডিটার্স বলে 6,000 টাকা, তাহলে লাইবিলিটি সাইডে প্রথমেই লিখলাম ক্রেডিটার্স 6,000, ক্রেডিটার্সে কোনো অ্যাডজাস্টমেন্টও ছিল না। আচ্ছা, ক্যাপিটাল এস এর ক্যাপিটাল ছিল 12 আর আর এর ক্যাপিটাল ছিল 8, মানে 1000। এস এর ক্যাপিটাল 12,000, আর এর ক্যাপিটাল 8,000, তো ক্যাপিটাল অ্যাকাউন্টে বসাবো, আর ক্যাপিটালের ব্যালেন্স ক্রেডিট দিকে বসে। ঠিক আছে, তো লিখো বাই ব্যালেন্স বিডি বলে এস এর ঘরে 12,000 টাকা আর এর ঘরে 8,000 টাকা। ঠিক আছে তো, হয়ে গেল। এইবার অ্যাসেট সাইডে দেখি, অ্যাসেটের প্রথমে নাম ছিল ব্যাংক ছিল 2,000 টাকা। ঠিক আছে, তো অ্যাসেটে সবার প্রথমে লিখবো ব্যাংক 2,000। ঠিক আছে তো, ব্যাংক এখানে লিখলাম 2,000 ইনারে। কেন ইনারে লিখলাম, কারণ নতুন পার্টনার যে বিজনেসে অ্যাডমিট হয়েছে সেটা একটা ক্যাপিটাল টাকা নিয়ে আসবে, সেই টাকাটা এখানে যোগ করতে হয়, এই জন্য এখানে লিখলাম ব্যাকেটে। তো কত টাকা ক্যাপিটাল নিয়ে এসে, 5,000 টাকা। নতুন পার্টনার যখন বিজনেসে 5,000 টাকা ক্যাপিটাল নিয়ে, তাহলে বিজনেসের টাকা বাড়বে। ঠিক আছে, বিজনেসের ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, তাই আমরা যোগ করবো, 2 এর সাথে 5 যোগ করে হবে 7,000 টাকা। এইবার কি, নতুন পার্টনার যখন বিজনেসে 5,000 টাকা ক্যাপিটাল নিয়েছে, তাহলে নতুন পার্টনার ক্যাপিটাল বাড়বে, আর ক্যাপিটালকে বাড়াতে গেলে কি কোন দিক লিখবো, ক্রেডিট দিকে লিখবো ক্যাপিটাল অ্যাকাউন্টে। এখানে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট, লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখবো অ্যামাউন্ট ব্রট ইন কত টাকা, 5,000 বির ঘরে। ঠিক আছে, আচ্ছা
আচ্ছা, এরপরে দেখা যাক কি বলেছে। এরপরে বলেছিল স্টক লিখবো অ্যাসেটে 5000। তো আমরা আগেই বলেছি ব্যালেন্স শিটে কোনো চেঞ্জ হবে না। আচ্ছা দেখে নাও আগে যেই কথাটা খুব জরুরি, স্টকের কোনো অ্যাডজাস্টমেন্ট বলেছে কিনা। স্টকের একটা অ্যাডজাস্টমেন্ট বলেছে, বলছে স্টক আমার ছিল মানে ব্যালেন্স শিটে ছিল 5000 টাকা, কিন্তু স্টক রিভ্যালু করে হয়েছে 6000 টাকা। স্টকের ভ্যালু কত টাকা বেড়ে গেছে? স্টকের ভ্যালু 1000 টাকা বেড়ে গেছে, ঠিক আছে। তো তো স্টক হচ্ছে আমার অ্যাসেটের ভ্যালু বেড়ে গেলে আমার প্রফিট হয়। তাহলে প্রফিট হলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের কেইটা লিখবো, মানে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনের কেইটা লিখবো, বাই স্টক বলে কত টাকা? 1000 টাকা। কত টাকা স্টক বেড়েছে? 1000 টাকা। তাই লিখলাম, এখানে দেখিয়ে দাও 6000 বিয়োগ 5000 করে 1000 হচ্ছে, ঠিক আছে। এতদিন কি করতাম, এখানে স্টক ইনারে লিখতাম 5000, তার সাথে ইনক্রিজ দিয়ে লিখতাম 1000, তাহলে 5-এর সাথে 1 যোগ করে 6 বাইরে লিখতাম। তো আজকে এই চেঞ্জটা করতে পারবো না, আজকে এটা করতেই পারবো না, কারণ আমাকে বলে দিয়েছে আগে যা ব্যালেন্স ছিল এখন তাই ব্যালেন্স শিট হবে। তাহলে আগে ব্যালেন্সের স্টক কত ছিল? 5000। তাহলে এখানে তুমি স্টক লিখে দেবে 5000 টাকা, ঠিক আছে তো। আচ্ছা, আগে আমরা না ব্যালেন্স শিট দেখে দেখে পোস্টিং করিনি, তারপর দেখবো কি অ্যাসেট বেড়েছে বা কমেছে। ডেটার্স, ডেটার্স ছিল কত? ডেটার্স 9000 টাকা। তো ডেটার্সও কোনো চেঞ্জ করতে পারবো না, ডেটার্স যা ছিল তাই বসিয়ে দেবো, 9000 টাকা। তারপর কি বলেছে? ফার্নিচার, ফার্নিচারও যা ছিল তাই বসাবো। কত টাকা ছিল ফার্নিচার? ফার্নিচার ছিল তোমার 10000, লিখে দিলাম। এবার তোমরা কাজ করো, অ্যাডজাস্টমেন্টগুলো একটা করে পড়ো, ঠিক আছে তো। প্রথম অ্যাডজাস্টমেন্ট যে দেখতে পাচ্ছি ফার্নিচার 9000 টাকা হয়ে গেছে, ফার্নিচার রিভ্যালু হয়েছে 9000 টাকা। ফার্নিচার ছিল 10000, রিভ্যালু হয়েছে 9000, তাহলে ফার্নিচার 1000 টাকা কমে গেছে। আর ফার্নিচার কমে যাওয়া মানে কোম্পানি বা ফার্মের একটা লস তো ডেবিটে লিখবো। তাহলে লিখবো কি, টু ফার্নিচার 1000 টাকা, 10000 মাইনাস 9000 করে হচ্ছে 1000 টাকা। তারপর ফার্নিচারের পর কি অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছি? ডেটার্স, ঠিক আছে তো। ডেটার্স ব্যালেন্স শিটে ছিল 9000 টাকা, ডেটার্স ব্যালেন্স শিটে ছিল 9000 টাকা, কিন্তু রিভ্যালু হয়েছে কত? ডেটার্স রিভ্যালু হয়েছে তোমার 8500 টাকা। তাহলে ডেটার্স এর ভ্যালু 500 টাকা কমে গেছে, তার মানে লস ডেবিটে লিখবো, লিখবো টু ডেটার্স 500 টাকা, 9000 মাইনাস 9000 থেকে আমরা কি মাইনাস করবো? 8500, বাদ দিয়ে হচ্ছে 500 টাকা। তারপর বলেছে কি স্টকের অ্যাডজাস্টমেন্ট তো করা হয়ে গেছে। কেইটার্স বলেছে 6400 টাকা। কেইটার্স তোমরা দেখো লাইবিলিটি সাইডে দেখতে পাচ্ছ কেইটার্স ছিল 6000, ঠিক আছে। কেইটার্স ছিল 6000, কিন্তু এখন কেইটার্স এর ভ্যালু দাঁড়াচ্ছে 6400, মানে কেইটার্স তোমার 400 টাকা বেড়ে গেছে। কেইটার্স লাইবিলিটি বেড়ে যায় আমার কাছে লস, তাই তো। তাই ডিভ্যালুয়েশন ডেবিটে লিখবো, ঠিক আছে তো। ডিভ্যালুয়েশন ডেবিটে লিখবো কি, কেইটার্স বলে 400 টাকা। 6400 থেকে 6000 বাদ দিলে কত হয়? 400 টাকা। তাহলে দেখো বেশি কোন দিক হচ্ছে? মেমোরেন্ডাম ডিভিশন এখন মেলাবো, আর তো কোনো আইটেম নেই, মিলিয়ে দিই। ডেবিট দিকে বেশি হচ্ছে, ডেবিট দিকে হচ্ছে 1000 আর 500, 1500 আর 400, 1900 টাকা, ঠিক আছে তো। তো এদিকে 1900 টাকা লিখবো। 1900 থেকে যদি আমরা 1000 টাকা বাদ দিই তাহলে কত হচ্ছে? 900 টাকা হচ্ছে। তো 900 টাকা হয়ে গেল। এটা কি লিখতাম? এখানে লিখতাম বাই পার্টনার্স ক্যাপিটাল, লিখতাম বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে প্রফিট বেরোক বা লস বেরোক, ঠিক আছে, এটা কাদের মধ্যে ভাগ করতাম? ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করতাম। আর আমি বলেছিলাম মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনের দুটো পার্ট হয়, প্রথম পার্ট যেটা হবে সেটা ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করা হবে। একই জিনিস, ওল্ড পার্টনার কারা কারা ছিল? এখানে এস আর আর। তাহলে রেশিও কত ছিল? ইকুয়াল রেশিও, মানে 1:1, মানে 450 450 করে 900 হলো। এইবার আমি কি বলেছিলাম? মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনের দুটো পার্ট হয়, প্রথম পার্টটাই বুঝিয়ে দিলাম, সেকেন্ড পার্টটা কি? প্রথম পার্ট রিভ্যালুয়েশনেরই ডুপ্লিকেট বলতে পারো, ঠিক আছে তো। আর সেকেন্ড পার্টটা কি? জাস্ট রিভার্স করব। এই দেখো এই ক্রেডিট সাইডে যা যা ছিল এইগুলো এখানে নিয়ে নেবো, মানে এই আইটেম গুলো পুরো এখানে চলে আসবে, আর এখানে যা যা আইটেম ছিল সেগুলো এরকম হবে, রিভার্স হবে। তাহলে আমরা কি লিখি? এখানে বাই স্টক ছিল, তাহলে লিখবো টু স্টক বলে কত টাকা ছিল? দেখো স্টক 1000 টাকা ছিল, এই 1000 টাকা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তারপর দেখো ফার্নিচার, এখানে ফার্নিচার ছিল, এই ডেবিট দিকে ফার্নিচার ছিল, এটা এই ক্রেডিট দিকে চলে আসবে ফার্নিচার 1000 টাকা। এখানে ডেটার্স ছিল 500 টাকা, সেই ডেটার্সটা এদিক চলে আসবে বাই ডেটার্স বলে 500 টাকা, ঠিক আছে। এখানে কেইটার্স ছিল 400 টাকা, এদিকে চলে আসবে বাই কেইটার্স বলে 400 টাকা।
হয়ে গেল। তাহলে এইদিকেও দেখো মিলিয়ে দাও, 1500 আর 400 কত হচ্ছে 1900, ওই একই টাকা হবে 1900 টাকা, সেই 1900 এখানে লিখে দিলাম। 1900 থেকে 1000 বাদ দিলে কত হচ্ছে তোমার 900 টাকা। সেকেন্ড পার্টে যেই বেরোক প্রফিট বা লস যাই বেরোক সেটা আমাদের সব পার্টনার মানে অল পার্টনারের মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে। অল পার্টনার বলতে নিউ পার্টনার বলতে পারো, মানে বুঝতে পারছো তো, নিউ পার্টনার মানে এস আর বি তিনজন পার্টনারের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো। তো লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল বলে, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে, বলে কার কার মধ্যে ভাগ হবে, এস আর বি। কোন রেশিওতে, নিউ রেশিও। নিউ রেশিও কত ছিল 4:4:1, 4/9, 4/9 আর 1/9, তাহলে কত হচ্ছে 400 টাকা, 400 টাকা আর 100 টাকা। ঠিক আছে, হয়ে গেল। এইবার আমরা কি করতাম, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যা প্রফিট বা লস যেটা বেরোতো সেটা পার্টনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতাম, মানে পার্টনার্স ক্যাপিটাল পাঠাতাম। তাহলে এখানে দেখো কি লেখা ছিল, বাই পার্টনার্স ক্যাপিটাল, তাহলে পার্টনার্স ক্যাপিটালে কি বলে আসবে, টু মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন, টু মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন। কত টাকা বলে আসবে, এস এর ঘরে 450 টাকা আর আর এর ঘরে 450 টাকা। আর এখানে দেখো কি ছিল, সেকেন্ড পার্টে ছিল টু পার্টনার্স ক্যাপিটাল, কি কি ছিল, এস আর বি 400 400 100, এটা টু পার্টনার্স ক্যাপিটাল ছিল। পার্টনার্স ক্যাপিটালে বাই মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন বলে চলে আসবে। তাহলে এখানে লেখো বাই মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন। কত টাকা, 400 টাকা, 400 টাকা, 100 টাকা। ঠিক আছে, তো শেষ অঙ্কটা এবার জাস্ট আমরা ব্যালেন্সিং করে দিই। এটা হচ্ছে তোমার 12,400, এটা হচ্ছে 8,400 আর এটা হচ্ছে 5,100। তো এইদিকে লিখবো 12,400, 8,400 আর 5,100। তো ব্যালেন্স করে বেরোচ্ছে 11,950, 7,950 আর হচ্ছে 5,100। এটাকে লিখবো টু ব্যালেন্স সিটি, টু ব্যালেন্স সিটি। ঠিক আছে, তো তো এইগুলোই আবার ব্যালেন্স শিটে চলে আসবে। তো ব্যালেন্স শিটে কি বলে লিখবো, এখানে লিখবো ক্যাপিটাল এস আর বি। এস এর ক্যাপিটাল ছিল 11,950, আর এর ছিল 7,950 আর বি ছিল 5,100। কত হচ্ছে 25,000 টাকা। তাহলে 25,000 আর 6,000 যোগ করে দাও, কত হচ্ছে 31,000। আর এইদিকে ব্যালেন্স শিট যোগ করো, দেখো অ্যাসেট সাইড যোগ করে কত হচ্ছে 7 আর 5 12, 12 আর 9 21 আর 10 31,000। তাহলে দেখো মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন কিছুই ছিল না, একদমই ইজি। তোমরা যেটা জানতে সেটাই জাস্ট তুলে দিয়েছে, জাস্ট কয়েকটা কথা বলতে হবে, এই কথাগুলোই বলে দিলাম। ঠিক আছে, তো দেখো এরপরে যে অঙ্কটা করবো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 33 নম্বর অঙ্কটা, এটাও মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনের অঙ্ক। কোশ্চেনটা দেখো, বলেছে অন জুন 30, 2013 ব্যালেন্স শিট অফ আরতি অ্যান্ড ভারতী হু শেয়ার প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:2 ওয়াজ অ্যাজ ফলোজ। মানে এই যে ব্যালেন্স শিটটা দিয়েছে, আরতি আর ভারতী, মানে আরতি আর ভারতী এতদিন ধরে বিজনেসটা করছিল, তাদের প্রফিট শেয়ারিং রেশিও ছিল 3:2। তো ব্যালেন্স শিট দেখে নিয়েছো তোমরা, অ্যাসেট সাইডে গুডউইল দিয়েছে। ঠিক আছে, তো এটা মাথায় রাখবে, অ্যাসেট সাইডে গুডউইল দিয়েছে। তো তোমাদের এটাও বলেছিলাম অ্যাসেট সাইডে যদি গুডউইল দেয় তাহলে আমরা কি করতাম, অ্যাসেট সাইডে যদি গুডউইল দিত তাহলে সেটা আমরা এটাকে রাইট আপ করে দিতাম ওল্ড পার্টনারদের মধ্যে। ঠিক আছে, তো যেহেতু এটা মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অঙ্ক দিয়েছে, তো কি করব তোমরা দেখতে পারবে। এই মানে মেনলি এই গুডউইলের ট্রিটমেন্টের জন্যই অঙ্কটা করানো হচ্ছে। তোমরা দেখবে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে, তোমরা এতদিন অ্যাসেট সাইডে গুডউইল থাকলে কি করতে, তোমরা পার্টনার ক্যাপিটাল ডেবিটে নিতে, এটা রাইট আপ করে দিতে ওল্ড পার্টনারদের মধ্যে। আজ যদি আমি এটা রাইট অফ করে দিই, ঠিক আছে, তো তাহলে রাইট অফ করে দিলে তাহলে ব্যালেন্স শিট অ্যাসেট সাইড থেকে গুডউইল চলে যাচ্ছে। কিন্তু মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন কাকে বলে, আগে যা ব্যালেন্স শিট ছিল তাই ব্যালেন্স শিট রাখতে হবে। আমি যদি এখন যদি গুডউইলটাকে মুছে দিই, ঠিক আছে, আমি যদি এখন গুডউইলটাকে মুছে দিই তাহলে ব্যালেন্স শিট তো থাকবে না। তাহলে কি করে নিয়মটা মানলো, মেমোরেন্ডামের রুলটা কি করে মানলো। ঠিক আছে, তো তো সুতরাং মাথায় রাখতে হবে, মাথায় রেখে আমাকে কাজকর্মটা করতে হবে। অ্যাডজাস্টমেন্টগুলো দেখো, নতুন পার্টনার অ্যাডমিট হয়েছে July 1, 2013। অ্যাডমিট যে হয়েছে তার নাম কি, কীর্তি। ঠিক আছে, তো 1 নম্বর পয়েন্ট কি বলেছে, নিউ প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছে। বাহ, খুব সুন্দর দিয়ে দিয়েছে, নাহলে নিউ প্রফিট শেয়ারিং রেশিও বের করতে হতো, বলে দিয়েছে, খুব ভালো করেছে। 2 নম্বর পয়েন্ট বলেছে
দ্যাট কীর্তি ইজ টু ব্রিং হার ক্যাপিটাল 50,000 ইন ক্যাশ। নতুন পার্টনারের নাম কীর্তি, সে ক্যাপিটাল নিয়ে এসে 50,000 টাকা। অ্যান্ড টু পে হার গুডউইল ইন দ্য ফার্ম, এবং সে প্রিমিয়াম ফর গুডউইলের টাকাটা পে করে দিয়েছে, ঠিক আছে তো, প্রিমিয়াম ফর গুডউইল টাকাটা সে পেমেন্ট করে দিয়েছে। বলছে গুডউইল ফর দিস পারপাস ইজ টু বি ভ্যালুড অ্যাট 2 year পারচেস অফ অ্যাভারেজ অফ দ্য প্রিভিয়াস 4 years। তো আমরা শিখেছি গুডউইল, আমরা ভ্যালুয়েশন অফ গুডউইল বলে চ্যাপ্টারটা শিখেছিলাম, সেখানে শিখেছিলাম গুডউইল বের করার অনেকগুলো মেথড ছিল। অ্যাভারেজ প্রফিট ছিল, তারপর হচ্ছে তোমার সিম্পল অ্যাভারেজ প্রফিট ছিল, তোমার সুপার প্রফিট ছিল, তারপর হচ্ছে তোমার ক্যাপিটালাইজেশন মেথড, অনেকগুলো মেথড ছিল। তো এখানে তো নর্মাল অ্যাভারেজ প্রফিটে করতে বলছে, অ্যাভারেজ প্রফিটে কি করে গুডউইল বের করতাম, অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস। তো এখানে দেখো নাম্বার অফ ইয়ার অফ পারচেস বলেছে 2, আর অ্যাভারেজ প্রফিট 4 বছরের প্রফিট দিয়েছে, ওটা অ্যাভারেজ করে দেবো, হয়ে যাবে, এমন কিছু বলেনি। তা বলছে দ্যাট দ্য আদার অ্যাসেটস বি রিভ্যালুড অ্যাজ আন্ডার, অ্যাসেটের রিভ্যালুয়েশনগুলো দিয়ে দিয়েছে। এবার কি বলেছে, ইম্পর্টেন্ট একটা লাইন দিয়েছে 4 নম্বর পয়েন্টটা, দ্যাট দ্য ভ্যালু অফ অ্যাসেটস এক্সেপ্ট ক্যাশ অ্যান্ড ব্যাংক শ্যাল রিমেন আনচেঞ্জড। এই লাইনটার জন্যই আমাকে মেমোরেন্ডাম করতে হচ্ছে। কি বলেছে, বলছে ফার্মের যা অ্যাসেট আছে এক্সেপ্ট ক্যাশ অ্যান্ড ব্যাংক, ঠিক আছে, ক্যাশ অ্যান্ড ব্যাংক ছাড়া বাকি যত অ্যাসেট আছে সেইগুলো সব রিমেন আনচেঞ্জ, মানে যা ছিল তাই থাকবে, ঠিক আছে। আমাকে করতে বলে জার্নাল এন্ট্রিজ, ব্যালেন্স শিট, আর প্রিপেয়ার মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমরা জার্নাল করবো না, তো আমরা তো বলেছি পুরোটাই লেজারের মাধ্যমে দেখাবো। তো দেখো একটা একটা করে করি। প্রথমে তোমরা দাগটা কেটে নাও। দেখো আমাদের দাগটা কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে তো। দাগটা কেটে কি লিখেছি, ইন দ্য বুকস অফ ফার্ম, ঠিক আছে তো। মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট সব লিখে নিয়েছি। পার্টনার্স ক্যাপিটাল, ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটাল দেখতে পাচ্ছ, পার্টনারদের নাম লিখে নিয়েছি। আর একটা কি বলেছিলাম, ক্যাপিটাল অ্যাকাউন্ট বাড়ে ক্রেডিট দিকে আর কমে ডেবিট দিকে, ঠিক আছে তো। আর ব্যালেন্স শিট অ্যাজ অন লাইবিলিটি অ্যাসেট লিখে নিয়েছি, ঠিক আছে তো। এইবার দেখো প্রথমে একটা একটা করে আইটেম দেখো। প্রথমে তোমরা ব্যালেন্স শিটের দিকে দেখাও। ব্যালেন্স শিটে যে ফার্স্ট আইটেম ছিল, লাইবিলিটি সাইড দিয়ে দেখছি, লাইবিলিটি সাইডে প্রথমে কি আইটেম ছিল দেখো, ক্রেডিটার্স ছিল। তাহলে লাইবিলিটি সাইডে প্রথমে লেখো ক্রেডিটার্স 90,000। ক্রেডিটার্সের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, ক্রেডিটার্সের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, তো ক্রেডিটার্স 90,000 লিখে নাও। দেখো তোমাদের তো একটা কথা বলেইছি, মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন অঙ্ক, যেই সমস্ত অঙ্ক বলে দেবে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনের কাজকর্ম করতে, তার মানে সেই অঙ্কে ব্যালেন্সের যা ছিল দেখে দেখে তোমরা টুকে দেবে। তার মানে এখানে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন বলেছে, তার মানে ব্যালেন্সের যা ছিল দেখে দেখে টুকে দাও, ঠিক আছে। ক্রেডিটার ছিল 90,000 বসিয়ে দিল। এইবার দেখো ক্যাপিটাল, দেখো ক্যাপিটাল যা ছিল ক্যাপিটাল তাই হবে না, ফাইনাল ব্যালেন্স শিটে ক্যাপিটালটা চেঞ্জ হয়, ঠিক আছে। দুটো জিনিস চেঞ্জ হয়, সেটা ক্যাপিটাল আর ক্যাশের ব্যালেন্স, ঠিক আছে তো, ঠিক আছে, ক্যাপিটাল আর ক্যাশের ব্যালেন্স। তাহলে ক্যাপিটালের ব্যালেন্স কত ছিল, আর্থিক ছিল 1 লাখ আর ভার্তির ছিল 75,000। তো ক্যাপিটালটা ক্যাপিটাল অ্যাকাউন্টে বসাও, ক্যাপিটালের ব্যালেন্স ক্রেডিট দিকে বসে ক্যাপিটাল অ্যাকাউন্টে লেখো বাই ব্যালেন্স বিডি। আর্থির ক্যাপিটাল ছিল 1 লাখ টাকা আর ভারতীর ক্যাপিটাল ছিল 75,000 টাকা, হয়ে গেল। আচ্ছা তারপর কি বলছে, অ্যাসেট সাইড, দেখো অ্যাসেট সাইডে গুডউইল ছিল কত, 20,000 টাকা। এতদিন আমরা কি করতাম, আমি দেখো বারবার একটা কথা বলেছিলাম, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 কি বলছে, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যদি কোনো গুডউইল থাকে সেই গুডউইলটাকে ইমিডিয়েটলি রাইট অফ করতে হবে, ইমিডিয়েটলি রাইট অফ করতে হবে নতুন পার্টনার অ্যাডমিট হওয়ার আগে, ঠিক আছে। এটা হবে ওল্ড পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে, ঠিক আছে তো। এখন তোমরা বলবে স্যার এটা কেন করছি না, দেখো আমাকে বলেছে আগে যা ব্যালেন্স শিট ছিল এখন তাই ব্যালেন্স শিট হবে। আমি যদি গুডউইলটা রাইট অফ করে দিই তার মানে তো ব্যালেন্স শিট অ্যাসেটে গুডউইল আসবে না, তাহলে আমি কি করে মেমোরেন্ডামের নিয়মটা মানলাম। এই কারণের জন্য তো গুডউইলটা তুমি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যেমন ছিল তেমন রাখো, কিন্তু এন্ট্রি তো করতেই হবে 20,000 টাকা। কি করবো আমি একটু পরে বলছি। তো গুডউইল লিখবো অ্যাসেটে 20,000 টাকা, ঠিক আছে তো। তারপর কি বলেছে, প্ল্যান্ট যা ছিল তাই লিখে দাও। প্ল্যান্ট ছিল 43,000, সেখানে 43,000 লিখে দাও। ফার্নিচার অ্যান্ড ফিটিংস ছিল 37,500, $37,500 লিখে দাও। তারপর কি বলছে, স্টক ছিল 57,500 লিখে দাও, স্টক লিখে দাও 57,500, ঠিক আছে তো। স্টকের পর কি ছিল, বিল রিসিভেবল, বিল রিসিভেবল 10,000 ছিল, তাই তো 10,000 ছিল, লিখে দাও বিল রিসিভেবল। ঠিক আছে তো, তাহলে বিল রিসিভেবল যেই হয়ে গেল তুমি চলে যাও ডেটার্সে, ডেটার্স ছিল 55,000 লিখে দাও ডেটার্স। ডেটার্সের পর কি ছিল, ক্যাশ অ্যাট ব্যাংক, ঠিক আছে তো। এখানে ক্যাশ অ্যাট ব্যাংক লিখে দাও, কেন ক্যাশ অ্যাট ব্যাংকের যে তোমার 40,000 টাকা দিয়েছি 40,000 টাকা বাড়াতে পারবো না, কারণ এর কিছু অ্যাডজাস্টমেন্ট আছে।
ঠিক আছে? তো আমি বলেছিলাম ব্যাংকের যেই ব্যালেন্স থাকে সেই ব্যালেন্সটা বসে না, ব্যাংকের ব্যালেন্সটাই শুধু চেঞ্জ হয়, ব্যাংক আর ক্যাপিটাল চেঞ্জ হয়। এবার সব পোস্টিং হয়ে গেলে এবার একটা করে অ্যাডজাস্টমেন্ট দেখবো। প্রথম অ্যাডজাস্টমেন্ট নিউ রেশিও বলে দিয়েছে, কোনো কাজে লাগবে না। নেক্সট অ্যাডজাস্টমেন্ট কি বলেছে? নেক্সট অ্যাডজাস্টমেন্ট তোমাকে গুডউইলের একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, ঠিক আছে? তো আচ্ছা, গুডউইলের অ্যাডজাস্টমেন্ট দেওয়ার আগে আরেকটা জিনিস বলেছিল, নতুন পার্টনার যে ছিল তার নাম ছিল কীর্তি, ও কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে? কীর্তি 50,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে। তার মানে কীর্তি 50,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, তার মানে বিজনেসের ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, বিজনেসের ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে। কি বললাম? বিজনেসের ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে। তার মানে এখানে যে ব্যাংক ছিল, ব্যাংকে কত টাকা ছিল? আমি আলাদা করে বলেছিলাম ব্যাংকের, আমি বলেছিলাম অ্যাডমিশন যখন করব সবসময় ব্যাংকের একটা টি ফর্মে লেজার খুলে নেবো, ঠিক আছে? তো চলো ব্যাংকের একটা টি ফর্মে লেজার খুলে নিয়ে যাক। দেখো এখানে ব্যাংকের একটা টি ফর্মের লেজার খুলছি, ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? তো ডেবিট ক্রেডিট, ঠিক আছে? তো ব্যাংক হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। তো ব্যাংকের ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসবে, টু ব্যালেন্স বিডি বলে কত টাকা? 40,000 টাকা, ঠিক আছে? তো এবার দেখো বিজনেসের নতুন পার্টনার ছিল কীর্তি, ও কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে? 50,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে। তার মানে ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাবে, ডেবিটে লিখবো টু কীর্তি ক্যাপিটাল, কীর্তিস ক্যাপিটাল। কত টাকা ক্যাপিটাল নিয়ে এসছে? 50,000 টাকা। তো লিখে দিলাম। সাথে সাথে ক্যাপিটালটা কে নিয়ে এসে? কীর্তি নিয়ে এসে। তাহলে কীর্তির ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে বাড়িয়ে দাও, তাহলে ক্রেডিট দিকে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে লিখবো অ্যামাউন্ট ব্রট ইন। কত টাকা? 50,000 টাকা। কীর্তির ঘরে 50,000 টাকা বসিয়ে দেবো। তারপর কি বলেছিল? তারপর ছিল গুডউইল। গুডউইলের ট্রিটমেন্টটা করে নাও। এর জন্য ওয়ার্কিংসে আসতে হবে, ঠিক আছে? তো ওয়ার্কিংসটা করবো আমরা। গুডউইল বের করার ফর্মুলা কি জানি? গুডউইল বের করার ফর্মুলা আমরা জানতাম অ্যাভারেজ প্রফিট ইন্টু নাম্বার অফ ইয়ার অফ পারচেস, নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। তাহলে অ্যাভারেজ প্রফিট কি বলেছে? এখানে অ্যাভারেজ প্রফিট বের করব, আমাকে 4 বছরের প্রফিট দিয়েছে, সেই 4 বছরের প্রফিটের অ্যাভারেজ করব। তাহলে কত? 4 বছরের প্রফিট 25,000, তারপর দিয়েছে 22,500, তারপর দিয়েছে 25,000, তারপর দিয়েছে 27,500, ঠিক আছে? এই 4 বছর প্রফিট, 4 বছর প্রফিট দিয়েছে। এই 4 বছর প্রফিট টোটাল করে 4 দিয়ে ডিভাইড করলে অ্যাভারেজ প্রফিট বেরিয়ে যাবে। আর নাম্বার অফ ইয়ার অফ পারচেস বলছে 2। তাহলে কত হচ্ছে? 25 25 50, 50 50 1 লাখ, 1 লাখকে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 25,000। 25,000 ইন্টু 2 কত হচ্ছে? গুডউইল বেরিয়ে গেল তোমার 50,000 টাকা। কত বেরোলো গুডউইল? 50,000 টাকা, ঠিক আছে? তো তাহলে কি লিখবো? গুডউইল অফ দ্য ফার্ম, ফার্মের গুডউইল কত বেরোলো? 50,000 টাকা। এই যে ফার্মের গুডউইল 50,000 টাকা বেরোলো, এটা সবার গুডউইল, সবার, ঠিক আছে? বিজনেসে 3 জন পার্টনার, 3 জনের পার্টনার এর গুডউইল 50,000 টাকা, মানে ইনক্লুডিং নিউ পার্টনার, ঠিক আছে? ইনক্লুডিং নিউ পার্টনার। এইবার দেখো, মনে করার চেষ্টা করো, ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যেই গুডউইল ছিল সেই গুডউইলের ট্রিটমেন্ট কিছু করেছি না। এই 50,000 টাকা থেকে সেই গুডউইল বাদ দাও, এই 50,000 টাকা থেকে তোমাকে সেই গুডউইল বাদ দিতে হবে। এটা মাথায় রাখবে যখনই বলবে, যখনই মেমোরেন্ডাম রিভলিউশনের অঙ্ক বলবে। আর যদি দেখো ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে কোনো গুডউইল আছে, কোনো রকমের গুডউইল আছে, সেই গুডউইল আমরা কি করতাম? অ্যাসেট সাইডে গুডউইল থাকলে সেটা রাইট আপ করে দিতাম ওল্ড পার্টনারদের মধ্যে। কখন করতাম? যখন মেমোরেন্ডাম বলতো না। আর মেমোরেন্ডাম বললে তখন তুমি ওখানে রাইট আপ করতে পারবে না, তখন অ্যাডজাস্টমেন্টে যে গুডউইল দেবে তার থেকে ওটাকে তুমি ডিডাক্ট করে দেবে। তাই এখানে লিখবো কি? এখানে লেখো গুডউইল অ্যাপিয়ারিং ইন দ্য বুকস, অ্যাপিয়ারিং ইন দ্য বুকস, ঠিক আছে? তো গুডউইল অ্যাপিয়ারিং ইন দ্য বুকস কত টাকা? কত টাকা বলেছে? গুডউইল অ্যাপিয়ারিং ইন দ্য বুকস 20,000 টাকা। তাহলে 50 থেকে 20 বাদ দিয়ে কত হচ্ছে? 30,000 টাকা, ঠিক আছে? তো 30,000 টাকা। তার মানে এই যে 30,000 টাকা বেরোলে এর উপর টাকাটা নিয়ে আসবে নতুন পার্টনার। 30,000 টাকা যে গুডউইল বেরোচ্ছে, এই 30,000 টাকার উপর কত পোর্শন ছিল দেখো, তোমরা মনে করো। দেখো রেশিও কি ছিল? 2:2:1। এর মধ্যে নতুন পার্টনার কত ছিল? এই নতুন পার্টনার এই 1 ছিল, তার মানে কত? 1/5 হচ্ছে। তাহলে 30,000-এর 1/5 মানে 6,000 টাকা। এই টাকাটা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল, ঠিক আছে? এই টাকাটা নতুন পার্টনার কীর্তি নিয়ে আসবে,
ঠিক আছে, আশা করি বুঝে গেলে। ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে গুডউইল দিয়েছিল, আমরা ওটা পার্টনারদের মধ্যে রাইট অফ না করে, ওল্ড পার্টনার মধ্যে রাইট অফ না করে আমরা যে ফার্মের যে গুডউইল বেরোলো তার থেকে আমরা ডিডাক্ট করে দিলাম। তো এই যে 6,000 টাকা গুডউইল, এটা আমরা কোন রেশিওতে ভাগ করতাম মনে করো? নতুন পার্টনার যে প্রিমিয়ামের যে টাকাটা নিয়ে আসো সেই টাকাটা আমরা স্যাক্রিফাইসিং রেশিওতে বার করতাম। তাহলে স্যাক্রিফাইসিং রেশিওটা তুমি বের করে নাও। কি করবে? স্যাক্রিফাইসিং রেশিও বের করে নাও। ঠিক আছে, স্যাক্রিফাইসিং রেশিওটা বের করে নাও। স্যাক্রিফাইসিং রেশিও বের করার ফর্মুলা আমরা জানি ওল্ড মাইনাস নিউ। ঠিক আছে, তো এখানে কি কি পার্টনার ছিল? প্রথমে লেখো, নাম লেখো আরতি। আরতির ওল্ড রেশিও কত ছিল? আরতির ওল্ড রেশিও ছিল 3/5। আরতির নিউ রেশিও 2/5। 3/5 থেকে 2/5 বাদ দিলে কত হয়? 1/5। এবার করবো ভারতী। ভারতীর ওল্ড রেশিও ছিল 2/5, নিউ রেশিও 2/5, তাহলে কত হচ্ছে? 0। তার মানে এই যে প্রিমিয়ামে যে 6,000 টাকা নিয়ে আসছে কীর্তি, যে প্রিমিয়াম বাবু 6,000 টাকা নিয়ে এসে, 6,000 টাকাটা, ঠিক আছে, এই 6,000 টাকা পুরোটাই আরতি নিয়ে নেবে। তার মানে প্রিমিয়াম বাবু 6,000 টাকা নিয়ে এসছে, তার মানে ব্যাংকের ব্যালেন্স বেড়ে গেছে, ডেবিট দিকে লিখবো 6,000 টাকা। কি বলে লিখবো? টু প্রিমিয়াম ফর গুডউইল। টু প্রিমিয়াম ফর গুডউইল। তাহলে যোগ করে দাও, 40 আর 50 90 আর 6 96,000 টাকা। 96,000 টাকা এখানে লিখে দিলাম। এটা হয়ে যাবে ব্যাংকের ব্যালেন্স। এটা হয়ে যাবে তোমার ব্যাংকের ব্যালেন্স কত? 96,000। তাহলে একটা একটা করে বসাও। ব্যাংকের ব্যালেন্স কত লিখবো? 96,000। এই দেখো ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে ব্যাংক লিখেছি, এখানে লিখে দাও 96,000। ঠিক আছে, তো ব্যাকেট এখানে লিখে দিই নোট। ঠিক আছে, তো এবার দেখো এখানে লিখবো কি? প্রিমিয়াম ফর গুডউইল। ঠিক আছে, তো আমরা জানি প্রিমিয়াম ফর গুডউইল যে নতুন পার্টনার কীর্তি নিয়ে সেই টাকাটা পুরোটাই আরতি নিয়ে নেবে। ঠিক আছে, তো কেন আরতি একমাত্র স্যাক্রিফাইস করেছে, তাহলে প্রিমিয়াম ফর গুডউইল বলে আরতির ঘরে 6,000 লিখে দাও। হয়ে গেল এটা। এইবার আমাদের আর সেরকম কোনো কাজ বাকি নেই, শুধু রিভ্যালুয়েশনটা করবো তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, একটা একটা করে বলছি, দেখো পড়ছি, হ্যাঁ মন দিয়ে শুনবে। প্ল্যান্ট অ্যাডজাস্টমেন্ট দিয়েছিল প্ল্যান্ট। প্ল্যান্ট কত ছিল? অ্যাসেট সাইডে প্ল্যান্ট ছিল 43,000। ঠিক আছে, তো আর অ্যাডজাস্টমেন্ট বলছে, প্ল্যান্ট বলছে 52,500। তার মানে প্ল্যান্টের ভ্যালু বেড়ে গেছে। কত টাকা বেড়ে গেছে প্ল্যান্টের ভ্যালু সেটা তোমাকে দেখতে হবে। প্ল্যান্টের ভ্যালু কত টাকা বেড়ে গেছে দেখো, মাইনাস করো 52,500 মাইনাস 43,000, 7,500, তাই তো? তাহলে অ্যাসেটের ভ্যালু বেড়ে গেছে মানে প্রফিট, তাই তো? প্রফিট হলে কেইট দিকে হয়, তাহলে লিখবো বাই প্ল্যান্ট 7,500। কি করে হলো এটা লেখো তোমরা, লিখবে হচ্ছে 52,500 মাইনাস 43,000। দেখো কিছুক্ষণ আগে আমি বললাম প্ল্যান্ট, বললাম 45,000। কোশ্চেনে কিন্তু প্ল্যান্ট 45,000 হবে না, এটা না ভুল ছিল। ঠিক আছে, তো তোমার কিছুক্ষণ আগে আমি কি বললাম? কিছুক্ষণ আগে আমি বললাম প্ল্যান্টের ব্যালেন্স শিটে প্ল্যান্ট দেখতে পাচ্ছি 43,000, ব্যালেন্স শিটে প্ল্যান্ট হবে 45,000। ঠিক আছে, ব্যালেন্স শিটে যে প্ল্যান্ট আছে ওটা 45,000 হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? রিভ্যালু হয়েছে 52,500 আর ছিল কত? 45,000। তাহলে কত টাকা বাড়ছে? ব্যালেন্স করে দেখো, এটা হবে 7,500। আবার বলে দিচ্ছি, আমি যে বললাম কোশ্চেনে প্ল্যান্ট বললাম না, প্ল্যান্ট 43,000 ছিল, প্ল্যান্ট হচ্ছে 52,500। 43 ভুল করে বলেছিলাম, প্ল্যান্ট হবে 45,000। ব্যালেন্স শিটে ছিল 45 আর রিভ্যালু হচ্ছে 52,500। তার মানে আমার প্ল্যান্টের ভ্যালু বাড়ছে, বাড়লে প্রফিট হচ্ছে, প্রফিট ক্রেডিট দিকে হয়, ব্যালেন্স করে দেখলাম 7,500 হচ্ছে। ঠিক আছে, তো প্ল্যান্ট হয়ে গেল। প্ল্যান্টের পর অ্যাডজাস্টমেন্ট ফার্নিচার অ্যান্ড ফিটিংস। তো ফার্নিচার অ্যান্ড ফিটিংস ছিল হচ্ছে তোমার 37,500 আর হচ্ছে তোমার 32,000। তাহলে ফার্নিচারের ভ্যালু কমছে, কমছে মানে লস, তাহলে ডেবিট দিকে লিখবো। কি বলে লিখবো? টু ফার্নিচার। তো দেখো দেখিয়ে দাও ওটা, 37,500, 37,500 মাইনাস 32,000, 5,500। তারপর কি ছিল? তারপর ছিল স্টক। ঠিক আছে, স্টক দেখো ব্যালেন্স শিটে স্টক দেখতে পাচ্ছি আমরা 57,500, স্টক ছিল 57,500 আর এখন ভ্যালু করে রিভ্যালু করার পর স্টকের ভ্যালু দাঁড়াচ্ছে 63,000। মানে স্টকের ভ্যালু বেড়ে গেছে মানে প্রফিট হয়েছে। প্রফিট হলে কেইটে বসবে, তাহলে কেইট দিকে লেখো বাই স্টক। কি বলে লিখবো? 63,000 মাইনাস স্টক ছিল তোমার কত? 57,500। তাহলে এটা থেকে এটা মাইনাস করো, 63,000 থেকে 57,000 মাইনাস করো, দেখো কত দাঁড়াচ্ছে? 5,500। স্টক দাঁড়াচ্ছে 5,500। আচ্ছা, স্টকের পর কি দেখতে পাচ্ছ? অ্যাডজাস্টমেন্ট।
লাস্ট আর কি বলতো ডেটার্স, ডেটার্স ছিল কত, ডেটার্স ছিল 55,000, ডেটার্স বলছে রিভ্যালু করে হচ্ছে 50,000, তাহলে ডেটার্সের ভ্যালু কি হয়েছে 5,000 ডিক্রিজ করেছে, তাহলে ডেবিটে লিখবো টু ডেটার্স 5,000, 55,000 মাইনাস 50,000 কত হচ্ছে ডেটার্স 5,000। তো ব্যালেন্স করে দেবো এবার, আর সেরকম কিছু নেই। দেখো রিভ্যালুশন মানে মেমোরেন্ডাম রিভ্যালুশন কেইটে যোগ করে হচ্ছে 7 আর 5 12 আর 1 13,000 টাকা, সেই 13,000 টাকাটা এইদিক লিখবো। 13,000 থেকে যদি আমরা 5,000 আর 5,500 মানে 10,500 বাদ দিয়ে দিই, তাহলে কত বেরোচ্ছে 2,500 টাকা, কত বেরোচ্ছে 2,500 টাকা। এইটাকে লিখতে হয় টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, কি লিখবো টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কার কার মধ্যে ভাগ হবে, আরতি আর ভারতী, আরতি আর ভারতী, ঠিক আছে। তো রেশিও কি ছিল আমাদের, আমাদের রেশিও ছিল 3:2 মানে 3/5 আর 2/5, তাহলে 2,500 টাকাকে 3/5 আর 2/5 ভাগ করলে কত হচ্ছে 1,500 আর 1,000 হয়ে গেল। এইবার আমরা রিভার্স এন্ট্রি করব, এই ডেবিট দিকে যা আইটেম ছিল সেগুলো ক্রেডিটে বসাবো, আর ক্রেডিট দিকে যা ছিল সেগুলো সব ডেবিটে বসাবো। তো দেখে দেখে বসিয়ে দাও। বাই ফার্নিচার কত ছিল, ফার্নিচার 5,500, ডেটার্স কত ছিল 5,000, লিখবো বাই ডেটার্স 5,000, প্ল্যান্ট ডেবিটে লেখো টু প্ল্যান্ট 7,500, এখানে লিখবো টু স্টক 5,500, ঠিক আছে। তো ব্যালেন্স করে দাও, লিখছি 13,000। তো দেখো ডেবিট দিকে 13,000 হয়েছে, 13টা এই দিকে লিখলাম, 13 থেকে এই 5,500 আর 5,000 বাদ দিলে কত হচ্ছে আমার 2,500 টাকা। এটা কাদের মধ্যে ভাগ করে দেবো, এটা 3জন পার্টনারের মধ্যে ভাগ করে দেবো। 3জন পার্টনার কে কে ছিল, আরতি ভারতী আর কীর্তি। তো লিখবো এখানে লিখবো বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে লিখবো আরতি ভারতী আর কীর্তি। রেশিও কি ছিল 2:2:1 মানে 2/5, 2/5 আর 1/5। তাহলে দেখো 2,500 টাকাকে 2:2:1 ভাগ করলে কত হচ্ছে, হচ্ছে 1,000 1,000 500, এখানে হচ্ছে 1,000, এখানে হচ্ছে 1,000, এখানে হচ্ছে 500 হয়ে গেল। এইবার আমরা এই টাকাগুলো অর্থাৎ মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন থেকে যে টাকাগুলো ভাগ করলাম সেই টাকাগুলো আমরা পার্টনার্স ক্যাপিটালে বসিয়ে দেবো, ঠিক আছে। তো তার মানে মেমোরেন্ডাম রিভ্যালুয়েশনে ফার্স্ট পার্টে এই দেখো মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন ফার্স্ট পার্টে কি পেয়েছে টু পার্টনার্স ক্যাপিটাল, পার্টনার্স ক্যাপিটালে কি লিখবো বাই মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন, তাহলে এখানে লিখবো বাই মেমোরেন্ডাম, দেখো জায়গা হবে না তাই লিখলাম MEM মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন। অ্যাকাউন্ট বলে আরতির ঘরে 1,500 টাকা আর ভারতীর ঘরে 1,000 টাকা। আর এখানে কি ছিল সেকেন্ড পার্টে বাই পার্টনার্স ক্যাপিটাল, তার মানে রিভ্যালুয়েশনে কি হবে, সরি পার্টনার্স ক্যাপিটালে কি হবে টু মেমোরেন্ডাম রিভ্যালুয়েশন। অ্যাকাউন্ট বলে আরতির ঘরে 1,000 টাকা, ভারতীর ঘরে 1,000 টাকা আর কীর্তির ঘরে 500 টাকা, শেষ হয়ে গেল। এবার আমরা ব্যালেন্স করে দেবো। তো ব্যালেন্স করে কত হচ্ছে এখানে 1,00,000 আর 6,000, 1,06,000 আর 1,500 মানে 1,07,500, ঠিক আছে। তো এটা 75,000 আর 1,000 যোগ করে 76,000 আর এটা 50,000, এটা হচ্ছে 1,07,500, এটা হচ্ছে 76,000 আর এটা হচ্ছে 50,000। তাহলে 1,07,500 থেকে যদি আমরা 1,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত হচ্ছে 1,06,500, 76,000 থেকে 1,000 বাদ দিলে হচ্ছে 75,000 আর 50,000 থেকে 500 বাদ দিলে হয় 49,500। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার টু ব্যালেন্স সিডি, ঠিক আছে। তো এইগুলোই আমরা ব্যালেন্স শিটে বসিয়ে দেবো। তো ব্যালেন্স শিট এখানে লিখবো ক্যাপিটাল বলে কি বলে লিখবো আরতি, আরতির ক্যাপিটাল হয়েছে তোমার 1,06,500, ভারতীর ক্যাপিটাল হয়েছে তোমার 75,000 আর আর তোমার কীর্তির ক্যাপিটাল হয়েছে, কীর্তির ক্যাপিটাল বলেছে 49,500। তিনটে অ্যাড করে দাও, তিনটে অ্যাড করে দেখো কত হচ্ছে,
1,06,500, 75,000, 49,500। তিনটে অ্যাড করে হচ্ছে 2,31,000। এই 2,31,000 আর 90 যোগ করে কত হচ্ছে 3,21,000। তো এখানে লিখবো 3,21,000। ঠিক আছে? তো তো এখানেও যোগ করব, এইদিকে দেখো অ্যাসেট সাইডে যোগ করে কত হচ্ছে, এই সব কটা যোগ করে দেখো কত হচ্ছে। আচ্ছা, প্ল্যান্ট এখানে 45,000 লিখতে হবে। তো প্রথমে আমরা দেখিনি, কোশ্চেনটা প্রথমে ভুল ছিল, কোশ্চেনে ব্যালেন্স শিট দেওয়া ছিল 43,000 টাকা, তো ভুল করে 43ই বসিয়ে দিয়েছিলাম। পরে আমরা কোশ্চেনটা দেখলাম, ঠিক করলাম, ওটা 45,000, আমরা তোমাদের বললাম প্ল্যান্ট হবে 45,000 টাকা, সেই প্ল্যান্টের 45,000 টাকা এখন চেক করে দিলাম। ঠিক আছে? তো সেই তো সেই প্ল্যান্টের 45,000 টাকাটা এখন লিখে দিলাম, 43-এর জায়গায় 45 লিখে দিলাম, হয়ে গেল। তো যোগ করি একটা করে, 20,000 যোগ 45,000 যোগ 37,500 যোগ 57,500 যোগ 10,000 যোগ 55,000 যোগ 96,000, কত হচ্ছে 3,21,000। তো আমাদের ব্যালেন্স শিট মিলে গেল। ঠিক আছে? তাহলে অঙ্কটাও বুঝতে পারলে। দেখো এরপর আর একটা অঙ্ক করাবো, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি বলেছে, বৈশাখী অ্যান্ড শ্রাবণী আর পার্টনার শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটাল। তার মানে বৈশাখী আর শ্রাবণীর, ঠিক আছে, প্রফিট শেয়ারিং রেশিও কি বলেছে, ওদের যা ক্যাপিটাল ছিল সেই ওয়াইজ প্রফিট শেয়ারিং রেশিও হবে। তো দেখা যাক ওদের ক্যাপিটাল কত ছিল। বৈশাখীর ক্যাপিটাল ছিল 20,000 আর শ্রাবণীর ক্যাপিটাল ছিল 15,000। এটাকে আমরা রেশিও আকারে দাঁড় করলে কত হচ্ছে 4:3। 20,000 15,000 রেশিও করলে হয় 4:3। লাইবিলিটি সাইডে সব আইটেম দিয়েছে, জেনারেল রিজার্ভ দেখো, লাইবিলিটি সাইডে প্রথম আইটেম দিয়েছে জেনারেল রিজার্ভ। দেখো জেনারেল রিজার্ভ থাকলে আমরা জেনারেল রিজার্ভ কি করতাম, জেনারেল রিজার্ভ ওল্ড পার্টনাররা ডিস্ট্রিবিউট করে দিতাম। যদি আমরা ওল্ড পার্টনারের মধ্যে জেনারেল রিজার্ভটা ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে কি হবে, আমরা যখন ফাইনাল ব্যালেন্স শিট করবো সেখানে তো জেনারেল রিজার্ভ আসবে না, কিন্তু সেটা করলে তো হবে না, এটা মেমোরেন্ডামের অঙ্ক দিয়েছে। ঠিক আছে? এটা তো তোমাকে মেমোরেন্ডামের অঙ্ক দিয়েছে। তাহলে আমি যদি জেনারেল রিজার্ভের টাকা যদি ওল্ড পার্টনারে ভাগ করে দিই, তাহলে তো ব্যালেন্স শিটে জেনারেল রিজার্ভ আসবে না। তার মানে আমরা যদি ওল্ড পার্টনারে ভাগ করতে পারবো না, কি করতে হবে সেটা পরে বলছি। তো বাকি সব জিনিস দেখে নিয়েছো। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে, অ্যাডজাস্টমেন্ট বলে নতুন পার্টনার পৌশালী এসছে, সে 10,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে আর প্রিমিয়াম নিয়ে এসছে 3,500 টাকা। আর বেশ কিছু অ্যাডজাস্টমেন্ট বলে দিয়েছে, মানে রিভ্যালুয়েশনের আইটেমগুলো বলে দিয়েছে। আর বলেছে যেই লাইনটা দেখে আমরা বুঝতে পারলাম যে মেমোরেন্ডাম করতে হবে, সেই লাইনটা হচ্ছে তোমার পার্টনার্স এগ্রিড দ্যাট দ্য ভ্যালু অফ অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস শুড রিমেন আনঅল্টার্ড। ব্যাস, এটা দেখে আমরা বুঝতে পারলাম এটা মেমোরেন্ডাম করতে বলে। তো অঙ্কটা করছি, করতে করতে আমরা বুঝতে পারবো।